আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। পৃষ্ঠা 47 থেকে 96 অর্থাৎ দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য 47 থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এর মধ্য থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধে সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। তাহলে আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70। এক দাগে কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার প্রথম 8টি চরণ লিখো। আমি এখানে সংকল্প কবিতা দিয়েছি, কিন্তু তোমাদের সিলেবাসে 47 থেকে 96 পৃষ্ঠার মধ্যে যে কবিতা আছে তার মধ্যে থেকে একটি কবিতা আসবে। এর জন্য থাকবে 5 নম্বর। এর উত্তর আমরা কিভাবে লিখবো? 1 নং প্রশ্নের উত্তর সংকল্প, কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। কিসের নেশায় কেমন করে মরছে জীবন মন ভরে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি। এখানে 7টি প্রশ্ন থাকবে, তার থেকে যে কোনো 5টির উত্তর দিতে হবে। 5টির জন্য থাকছে 10 নম্বর। একলব্য কি হতে চায়? তাহলে 2 নং প্রশ্নের উত্তর ক। একলব্য একজন দয়ালু ও প্রতিজ্ঞাবদ্ধ বালক ছিল। সে একজন মহান তীরন্দাজ বা ধনুর্ধর হতে চেয়েছিল। খ। রাখাল কেমন পথ ধরে কোথায় যাচ্ছে? উত্তর, রাখাল ছেলে বাঁকা গলি পথ বা মেঠো পথ ধরে মেঠো সুর বাজাতে বাজাতে বনের দিকে বা মাঠে গরু চড়াতে যাচ্ছে। গ। কুটির শিল্প কাকে বলে? উত্তর, কুটির বা ঘরে বসে অতি সাধারণ সরঞ্জাম দিয়ে মানুষ শৈল্পিক ও হাতের নিপুণ কারুকার্যে যেসব শিল্প গড়ে ওঠে সেগুলোকে কুটির শিল্প বলে, যেমন মৃৎশিল্প, তাঁত শিল্প বা বাঁশ-ও-বেত শিল্প। ঘ। ইবনে বতুতা কে? তিনি কোন সময় বাংলাদেশ ভ্রমণ করতে এসেছিলেন? উত্তর, ইবনে বতুতা ছিলেন 14দশ শতকের একজন বিখ্যাত মুসলিম পর্যটক ও পরিব্রাজক। তিনি 1345 খ্রিস্টাব্দে অর্থাৎ মধ্যযুগে বা গিয়াসউদ্দিন বাহাদুর শাহের রাজত্বকালে বাংলাদেশ ভ্রমণ করতে এসেছিলেন। গ। দুগ্ধ ভরা ওই চাঁদের বাটি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, দুগ্ধ ভরা ওই চাঁদের বাটি বলতে রাতের আকাশে উদিত গোল উজ্জ্বল ও পূর্ণ শুভ্র পূর্ণিমার চাঁদকে বোঝানো হয়েছে, যা দেখে মনে হয় যেন সাদা দুধে ভরা একটি বাটি শূন্যে ভেসে আছে। চ। কবি বন্ধ ঘরে থাকতে চান না কেন? উত্তর, কবি কাজী নজরুল ইসলাম অজানাকে জানতে এবং অদেখাকে দেখতে ভালোবাসেন। এই পৃথিবীর রহস্য ও মানুষকে এগিয়ে চলার অদম্য গতিকে অনুধাবন করার জন্য তিনি বদ্ধ ঘরে বন্দী হয়ে থাকতে চান না। ছ। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা এদেশে কি করেছিলেন? উত্তর, 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি বর্বর সেনারা এদেশের ঘুমন্ত নিরস্ত্র নিরীহ মানুষের ওপর আদর্কিক হামলা চালায় এবং নির্বিচারে গণহত্যা শুরু করে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালায়। 3 দাগ। রচনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টি। প্রতিটিতে 5 নম্বর করে, 3-5-এ 15 নম্বর। 3 নং প্রশ্নের উত্তর ক। কুটির শিল্প প্রসার ঘটাতে এবং তার ব্যবহার বাড়াতে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? 5টি বাক্যে লিখো। কুটির শিল্প প্রসার ঘটাতে এবং তার ব্যবহার বাড়াতে আমাদের করণীয়: 1. কুটির শিল্প প্রসারের জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ দিতে হবে। 2. কারিগরদের আধুনিক প্রশিক্ষণ দিয়ে পণ্যের গুণগত মান উন্নত করতে হবে। 3. উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য দেশের ভেতরে বাইরে মেলা ও প্রদর্শনীর আয়োজন করতে হবে। 4. আমাদের নিজেদের প্রত্যহিক জীবনের কুটির শিল্পের তৈরি পণ্য ব্যবহারের অভ্যাস বাড়াতে হবে। 5. সরকারি ও বেসরকারি উদ্যোগে এসব পণ্যের প্রচার বাড়াতে হবে, যাতে সাধারণ মানুষ এগুলো কিনতে উদ্বুদ্ধ হয়। খতে আছে, মনে মনে
আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি। উক্তিটি কার? উক্তিটির তাৎপর্য গল্প অবলম্বনে ব্যাখ্যা করো। উত্তর, উদ্ধৃত উক্তিটি ধনুর্ধর একলব্যের। গুরু দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে অস্বীকার করায় সে বনের ভেতরে গুরুর এক মাটির মূর্তি তৈরি করেছিলেন। উক্তিটির তাৎপর্য নিচে 4টি বাক্যে দেওয়া হলো। 1. একলব্য দ্রোণাচার্যকে মনে মনে তার পরম গুরু বলে জ্ঞান করত। 2. গুরুর মাটির মূর্তি সামনে রেখেই সে গভীর ভক্তি ও মনোযোগ দিয়ে প্রতিদিন ধনুর্বিদ্যা অনুশীলন করত। 3. তার এই উক্তিটির মধ্য দিয়ে গুরুর প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভক্তি একনিষ্ঠ সাধনার পরিচয় পাওয়া যায়। 4. বাহ্যিক শিক্ষকের অনুপস্থিতিতে কেবল মনের একাগ্রতা ও গুরুভক্তি দিয়ে যে কোনো কঠিন বিদ্যা অর্জন করা সম্ভব, একলব্য তা প্রমাণ করেছিলেন। গ. সংকল্প কবিতায় কবির অজানাকে জানার অদম্য কৌতূহল 5টি বাক্যে লিখো। 1. কবি কাজী নজরুল ইসলাম 4 দেয়ালে বন্দী থেকে মুক্ত হয়ে অসীম বিশ্বজগৎকে ঘুরে দেখতে চান। 2. যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ কিভাবে এক যুগ থেকে অন্য যুগে অবলীলায় পদার্পণ করছেন তা তিনি জানতে চান। 3. অজানার নেশার মতো মানুষ কেন নিজের জীবনকে তুচ্ছ করে বিপদের মুখোমুখি হচ্ছে তা দেখার তীব্র আকাঙ্ক্ষা কবির মনে ছিল। 4. মহাকাশচারী কিভাবে চন্দ্রলোক বা মঙ্গল গ্রহে পাড়ি জমাচ্ছে কবিতা জানার কৌতূহল প্রকাশ করেছেন। 5. পাতাল ফেরে অতল জলের নিচে কি রহস্য লুকিয়ে আছে তা আর আকাশ ফুঁড়ে মানুষ কিভাবে উপরে উঠছে কবিতা নিজের চোখে দেখতে চান। ঘ. প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি। প্রশ্ন কি যেন ছিল? কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? এই সম্পর্কে 4টি বাক্য। প্রথম বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার দাবি জানান শহীদ বুদ্ধিজীবী এবং তার সম্পর্কে 4টি বাক্য। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম পাকিস্তানি গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানান। তার সম্পর্কে 4টি বাক্য। 1. ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন প্রখ্যাত বাঙালি আইনজীবী ও প্রগতিশীল রাজনীতিবিদ। 2. 1948 সালে 23শে ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে তিনি বাংলা ভাষার অধিকার আদায়ের জোরালো দাবি পেশ করেন। 3. 1971 সালে মহান মুক্তিযুদ্ধের শুরুতেই 29শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা তাকে কুমিল্লায় তার নিজ বাসভবন থেকে বন্দী করে নিয়ে যায়। 4. ময়নামতি সেনানিবাসে নিয়ে এই দেশপ্রেমিক সিংহ পুরুষকে অমানুষিক নির্যাতন করে নির্মমভাবে হত্যা করা হয়। 4 দাগে আসবে শব্দার্থ লিখো যে কোনো 5টি, এর জন্য থাকবে 5 নম্বর। আমি সবগুলোরই উত্তর লিখেছি শব্দের, যে কোনো তোমরা 5টা লিখবে। তাহলে মিঠেল রোদ, তো মিষ্টি রোদ। তেজস্পত্র, তেজপাতা। এক ফালি, এক টুকরো বা এক খণ্ড, দুগ্ধ ভরা ওই চাঁদের বাটি, দুধের মতো সাদা উজ্জ্বল গোল চাঁদ, যুগান্তর, এক যুগের পর অন্য যুগ, আত্মত্যাগ, নিজের জীবন বিসর্জন দেওয়া, মনসী উদারমনা। 5 দাগে আসবে শূন্যস্থান পূরণ করো, এর জন্য থাকবে 5 নম্বর, অথবা সঠিক বহু নির্বাচনী, সঠিক উত্তরটি খাতায় লিখবে। ক. চাদরটি ধুয়ে দেওয়ার পর সে ড্যাশ হয়েছে। তাহলে 5 নং প্রশ্নের উত্তর শূন্যস্থানে কি হবে? চাদরটি ধুয়ে দেওয়ার পর সে পরিষ্কার হয়েছে। ঝগড়া মেটাতে অবশেষে দুই পক্ষের মধ্যে ড্যাশ করা হলো, এখানে হবে আপোষ। গ. দেশের ভিতরে ড্যাশ অবস্থায় প্রাণ দেন লক্ষ লক্ষ মানুষ, অবরুদ্ধ অবস্থায়। গ. 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা ড্যাশ হত্যা করে নির্যাতিত মানুষকে নির্বিচারে। ও. অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন বিষয়ে একজন খ্যাতনামা গবেষক ও শিক্ষক, এখানে হবে গবেষক। বহু নির্বাচন প্রশ্ন কি আছে? ছানাটি জড়সড় হয়ে কিসের কারণে কাঁপছিল? উত্তর হবে ক. ভয়ে। খ. কোন তারিখে পাকিস্তানি সেনারা নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে? উত্তর হবে 1971 সালে 25শে মার্চ রাতে। গ. প্রতি বছর 14ই ডিসেম্বর পালন করা হয় কোন দিন? উত্তর হবে শহীদ বুদ্ধিজীবী দিবস। ঘ. কোন দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ কোথায় পাওয়া যায়?
তবে মিরপুর ও রায়ের বাজার বধ্যভূমিতে। ও বিড়াল ছানার নাম চিকু রেখেছে কে? উত্তর হবে টুকটুক। ৬ দাগে আসবে সমর্থক শব্দ অথবা ক্রিয়াপদের সাধু বা চলিত রূপ লিখো। এর জন্য ৫ নম্বর। তাহলে আমরা সমর্থক শব্দ আসলে কিভাবে লিখব? ৬ নং প্রশ্নের উত্তর সমর্থক শব্দ অর্থাৎ একই অর্থ পৃথিবীর সমর্থক শব্দ ধরণী, জগৎ, বসুন্ধরা। মৃত্যু ইহকাল ত্যাগ, পতন, ইন্তেকাল। কষ্ট দুঃখ, বেদনা, ক্লেশ। সমুদ্র সাগর, জলধি, সিন্ধু। চাঁদ শশী, চন্দ্র, সুধাকর। পর্বত পাহাড়, গিরি, অচল। নদী তটিনী, প্রবাহিনী, গাং। অথবা ক্রিয়াপদের চলিত রূপ করিয়াছিল, করেছিল। শুনিতেছি, শুনছি। থাকিব, থাকব। ঘুমাইবে, ঘুমাবে। খাইয়াছিলাম, খেয়েছিলাম। যাইতেছি, যাচ্ছি। বলিয়াছিল, বলেছিল। ৭ দাগে আসবে বিরাম চিহ্ন অথবা অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি করো। তাহলে আমরা দুটোরই উত্তর দেখি। ৭ নং প্রশ্নের উত্তর আহারে, এখানে একটা ইনভার্টেড কমা, তারপরে আহারের পরে আশ্চর্যবোধক চিহ্ন। ওর কত কষ্ট, এখানে আরেকটা আশ্চর্যবোধক চিহ্ন। তুমি কি তার নাম জানো? এখানে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন। এক্ষুনি চলে আসো, দাঁড়ি। ভয় পেয়েছো নাকি? প্রশ্নবোধক চিহ্ন। আগামীকাল থেকে আমাদের ছুটি শুরু। এখানে দাঁড়ি এবং ইনভার্টেড কমার শেষ। এরপর আসি প্রশ্ন তৈরি। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদ পড়ে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে গাছের মগডালে বাসা বেঁধেছে একজোড়া বক। স্ত্রী বকটি কয়েকটি ডিম পেড়েছে। বক দুটি পালাক্রমে সেই ডিমে তা দিচ্ছে। কয়েকদিন পর ডিম ফুটে তুলতুলে ছানা বেরিয়ে এলো। পুরুষ বক নদী থেকে মাছ ধরে এনে ছানাদের খাওয়ায়। একদিন ছানারা বড় হয়ে উড়তে শিখে গেল। তাহলে আমরা কে কি কিভাবে দিয়ে প্রশ্ন করতে পারি? ১ কে কয়েকটি ডিম পেড়েছে। ২ বক দুটি পালাক্রমে কি করছে? ৩ পুরুষ বক কোথা থেকে মাছ ধরে এনে ছানাদের খাওয়ায়? ৪ স্ত্রী বকটি ডিমে তা দিচ্ছে কেন? ৫ ছানারা বড় হয়ে কিভাবে উড়ে গেল? ৮ দাগে আসবে যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি করো এবং তৈরি শব্দ দিয়ে বাক্য তৈরি করো। এর জন্য থাকবে ৫ নম্বর। তাহলে ৮ নং প্রশ্নের উত্তর আমরা লিখি। খ ক যোগ মূর্ধন্য স, এটা দিয়ে শব্দ হচ্ছে ক্ষমা। বাক্য হলো অপরাধীকে ক্ষমা করা মহৎ গুণ। স যোগ ম স্মরণ, আমরা শ্রদ্ধার সাথে শহীদদের স্মরণ করি। ম যোগ দন্ত ন নিম্ন, জোয়ারের সময় নদীর নিম্ন অঞ্চল প্লাবিত হয়। দন্ত ন যোগ ধ অন্ধ, অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করো। ছ চ যোগ ছ ইচ্ছা, আমার বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। ক যোগ ত রক্ত, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা এনেছেন। স যোগ ত ব্যস্ত, বাবা সবসময় কাজে ব্যস্ত থাকেন। ৯ দাগে অসুস্থতার কারণে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখো অথবা পাখির মতো কবিতার মূল ভাব লিখো। তাহলে ৯ দাগে মূল ভাব লিখতে আসবে অথবা দরখাস্ত লিখতে আসবে, আবেদনপত্র আর কি। এখানে থাকবে ৫ নম্বর। তাহলে আমরা লিখি ৯ নং প্রশ্নের উত্তর। আবেদনপত্র কিভাবে লিখতে হয়? প্রথমে তারিখ বরাবর প্রধান শিক্ষক, স্কুলের নাম মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকা। বিষয় অসুস্থতার কারণে ছুটির জন্য আবেদন। প্রতিটা লাইন কিন্তু একই জায়গা থেকে শুরু করতে হয় এবং একই পৃষ্ঠার মধ্যে ইয়াটা লিখবে, ১ পেজে ধরাবে। অসুস্থতা থাকার কারণে ছুটির জন্য আবেদন। মহোদয়, সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের ৫ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র অথবা ছাত্রী। তুমি ছাত্র হলে ছাত্র লিখবা, ছাত্রী হলে ছাত্রী। গত ১৩ই জুলাই হঠাৎ করে আমি তীব্র জ্বরে আক্রান্ত হই। এখন তোমাদের পরীক্ষার আগের যে একটা তোমরা দিতে পারো, যেমন ১৩ই জুলাইয়ের জায়গায় ১৩ই আগস্ট দিলা। ডাক্তার আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। এই কারণে গত ২ দিন আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, আমাকে উক্ত ২ দিনের ১৩ ও ১৪ই আগস্ট ছুটি মঞ্জুর করে বর্ধিত করতে যেন আপনার সদয় মর্জি হয়। নিবেদক আপনার অনুগত ছাত্র অথবা ছাত্রী। নাম ছাত্র হলে
তোমার নাম লিখবো, আমি এখানে আবিদ হাসান অথবা রাবেয়া খাতুন লিখেছি। শ্রেণী পঞ্চম, রোল 5। আর অথবা কি আসবে, আবেদনপত্র আসতে পারে অথবা মূল ভাব। যদি মূল ভাব আসে তাহলে সেই মূল ভাবটি লিখবে। অবশ্যই দ্বিতীয় প্রান্তিকের সিলেবাসে যে কবিতাগুলো আছে তার মধ্যে যে কোনো একটি কবিতার মূল ভাব আসবে। পাখির মতো। পাখির মতো কবিতার মূল ভাব হলো স্বাধীনতায় বেঁচে থাকার আনন্দ। প্রকৃতির সবুজ পরিবেশে পাখিরা ডানা মেলে মুক্ত আকাশে ঘুরে বেড়ায়। তাদের কোনো পিছুটান নেই। ঘরের বন্দি জীবনের ক্লান্তি নেই। কবিও পাখির মতো বন্য ও স্বাধীন হতে চায়। কৃত্রিম শহরের কোলাহল ও আর দেয়ালের সীমানা পেরিয়ে প্রকৃতির কোল জুড়ে নেচে গেয়ে বেড়ানোর সেই মানব মনের চিরন্তন স্বভাব। স্বাধীনতা ও প্রকৃতির অফুরন্ত আনন্দই এ কবিতার মূল সুর। দাগ রচনা লিখো। আমি সবগুলো রচনাই আর কি লিখে দিচ্ছি, দেখো। এই 3টা রচনা পড়লে এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পাবে। একটি রচনার জন্য থাকবে 10 নম্বর। স্মরণীয় বীর শহীদেরা। ভূমিকা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। এর পেছনে রয়েছে 30 লক্ষ শহীদদের রক্ত আর অসংখ্য মানুষের আত্মত্যাগ। যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তারাই আমাদের স্মরণীয় বীর শহীদেরা। শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারলেন যে তাদের পরাজয় সুনিশ্চিত, তখন তারা এদেশকে মেধাশূন্য করার জন্য এক নীল নকশা তৈরি করেন। 1971 সালের 14 ডিসেম্বর শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, কবি, সাহিত্যিকদের নিজ বাসা থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ডক্টর গোবিন্দচন্দ্র দেব, সেলিনা পারভীন, মুনীর চৌধুরী, শহীদুল্লাহ কায়সারের মতো সূর্য সন্তানেরা এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। ভাষা আন্দোলনে শহীদদের অবদান। 1971 সাল নয়, 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার শুধু 1971 সাল নয়, 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে সালাম, রফিক, জব্বার, বরকত সহ অনেক বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তাদের সেই মহান আত্মত্যাগের ফলে আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি। মুক্তিযুদ্ধের শহীদদের বীরত্ব। আমাদের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান সহ লক্ষ লক্ষ তরুণ ও সাধারণ মানুষ দেশের মানচিত্র রক্ষায় অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের লাল সবুজের পতাকা। উপসংহার। আজ আমরা যে স্বাধীন দেশে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি তার মূল কারিগর এই বীর শহীদেরা। আমরা চিরকাল তাদের এই ঋণ শ্রদ্ধার সাথে স্মরণ করব। তাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই হবে আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশের কুটির শিল্প। ভূমিকা। বাংলাদেশ প্রাচীনকাল থেকেই শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি দেশ। আমাদের লোক সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে রয়েছে কুটির শিল্প। ঘরে বসে বা পারিবারিক পরিবেশে সাধারণ যন্ত্রপাতির সাহায্যে হাতের নিপুণ কারুকার্যে যে শিল্প গড়ে ওঠে তাকে কুটির শিল্প বলে। এটি এদেশের ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতির অন্যতম ভিত্তি। কুটির শিল্পের প্রকারভেদ। বাংলাদেশে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী কুটির শিল্প রয়েছে। তার মধ্যে অন্যতম হলো মৃৎশিল্প, মাটি দিয়ে হাঁড়ি পাতিল, সানকি, কলসি, ফুলদানি ও শৌখিন খেলনা ইত্যাদি তৈরি। তাঁত ও বুনন শিল্প। টাঙ্গাইলের শাড়ি, জামদানি, নকশি কাঁথা এবং শীতল পাটি বাংলাদেশের বিখ্যাত কুটির শিল্প। বাঁশ ও তাঁত শিল্প। বাঁশ ও বেত দিয়ে তৈরি ঘরের আসবাবপত্র, ঝুড়ি, কুলা, চালন, মুড়া ইত্যাদি দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ঝিনুক ও শঙ্খ শিল্প। দেশের উপকূলীয় অঞ্চলে ঝিনুক ও শঙ্খ দিয়ে সুন্দর সুন্দর অলংকার এবং শৌখিন জিনিস তৈরি করা হয়। অর্থনৈতিক গুরুত্ব। বাংলাদেশের মতো জনবহুল দেশে কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম। স্বল্প পুঁজিতে এবং পারিবারিক সদস্যদের শ্রমে এই শিল্প গড়ে তোলা যায় বলে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে এটি বড় ভূমিকা রাখে। বিশেষ করে গ্রামীণ নারীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার পেছনে কুটির শিল্পের অবদান অনেক। সমস্যা ও সমাধান। বর্তমান সস্তা প্লাস্টিক ও আধুনিক যান্ত্রিক পণ্যের ভিড়ে আমাদের ঐতিহ্যবাহী কুটির শিল্পকে হারিয়ে যেতে বসেছে। কাঁচামালের চড়া দাম, আধুনিক প্রশিক্ষণের অভাব এবং বাজারজাতকরণের সুবিধার অভাবে কারিগররা এ পেশা ছেড়ে যাচ্ছেন। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে কারিগরদের সহজ শর্তে ঋণ দিতে হবে, আধুনিক নকশা প্রশিক্ষণ দিতে হবে এবং দেশে বিদেশে কুটির শিল্পের মেলার আয়োজন করতে হবে। উপসংহার। কুটির শিল্প কেবল আমাদের জীবিকার মাধ্যম নয়, এটি আমাদের বাঙালি সংস্কৃতির পরিচয়
বহন করে। আমাদের উচিত প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দেশীয় কুটির শিল্পের তৈরি পণ্য ব্যবহারে অভ্যস্ত হওয়া এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখতে ভূমিকা পালন করা। আমাদের প্রিয় কবিতা বা ভূমিকা। কবিতা মানুষের মনের আবেগ, অনুভূতি ও কল্পনাকে সুন্দর শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলে। আর যিনি এই শব্দের জাদুতে আমাদের মুগ্ধ করেন তিনিই কবি। বাংলা সাহিত্যের অনেক মহান কবি রয়েছেন যাদের লেখা আমাদের অনুপ্রাণিত করে। তাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় কবি হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবির সংক্ষিপ্ত পরিচয়। কাজী নজরুল ইসলাম 1899 সালে 24শে মে 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল দুখু মিয়া। ছেলেবেলা থেকেই অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে বড় হওয়া এই মানুষটি পরবর্তীকালে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান পুরুষে পরিণত হয়। প্রিয় কবি হওয়ার কারণ। কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবি হওয়ার পেছনে তার লেখার অসাধারণ শক্তি ও বহুমুখিতা। বিদ্রোহের সুর। তিনি অন্যায়, অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে কলম ধরেছিলেন। তার বিদ্রোহী কবিতা আমাদের মনে সাহস যোগায়। শিশুদের জন্য লেখা। শিশুদের জন্য তিনি চমৎকার সব ছড়া ও কবিতা লিখেছেন। তার সংকল্প, লিচু চোর, খুকি ও কাঠবিড়ালি কবিতাগুলো পড়তে আমার খুব ভালো লাগে। সাম্য, অসাম্প্রদায়িকতা। তিনি সব ধর্মের মানুষকে এক সুতোয় বেঁধে মানবতার গান গেয়েছেন। তার কবিতায় ধনী দরিদ্র, হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ ছিল না। সাহিত্য ও সঙ্গীতে অবদান। নজরুল কেবল কবিই ছিলেন না, তিনি একজন সফল সুরকার, গীতিকার, ঔপন্যাসিক। তিনি প্রায় 3000-এরও বেশি গান রচনা করেছেন, যা নজরুল গীতি নামে পরিচিত। তার ছোট গল্প ও নাটকগুলো অত্যন্ত জনপ্রিয়। উপসংহার। কাজী নজরুল ইসলাম আমাদের চেতনা ও জাগরণের কবি। 1976 সালে 29শে আগস্ট এই মহান কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার কালজয়ী সৃষ্টি ও দ্রোহের বাণী চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। তো এই হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর। আশা করছি প্রশ্ন কিভাবে হবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সেই সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন। তারপরেও কারো কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পঞ্চম শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।